টিম ফর্ম করা মানে এখন আমরা যেহেতু স্টেক হোল্ডার দেখলাম, টিম মানে কিন্তু যেটা প্রশ্ন একজন করেছিল যে কোর টিম আসলে, হ্যাঁ সেই টিমটা কিন্তু সবচেয়ে কি স্টেক হোল্ডার আসলে, তারা আমাদের মেইন স্টেক হোল্ডার। স্পন্সর তো থাকবেই, তারা তো করে আছে আমার, কিন্তু আমার টিমটা আসলে আসল, তারা কাজ না করলে কোনো কিছুই কাজ হবে না। সেই টিমটা ফরমেশন নিয়ে আমরা এখন কথা বলবো। টিম ফর্ম করতে গেলে আমাদের মেইন হচ্ছে যে আমাদের আসলে এমন একটা টিম তৈরি করতে হবে যারা আসলে কোলাবরেটলি কোহ্যাসিভলি কাজ করে। বেশিরভাগ প্রজেক্ট আমার মনে হয় ফেলের অন্যতম কারণ হচ্ছে যে টিমের মধ্যে বন্ডিং না হওয়া। আমার কাছে মনে হয়েছে প্রাইভেট সেক্টরের প্রজেক্ট গুলো খুব দ্রুত রান করা যায় বা ফাস্টার করা যায়, কারণ হচ্ছে টিমটা অনেক থেকে আগে থেকেই পরিচিত, বিভিন্ন ডিপার্টমেন্ট খুবই কানেক্টেড থাকে দেখবেন, এবং তারা আসলে একসাথে কাজ করতে অভ্যস্ত আর কি। হ্যাঁ, খুব একটা বেগ পেতে হয় না সবাইকে এক করতে। কিন্তু এই যে বড় ধরনের প্রজেক্টে এত বেশি স্টেক হোল্ডার থাকে এবং বিভিন্ন জন বিভিন্ন এজেন্ডা প্রায়োরিটি, বিভিন্ন জন বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডিপার্টমেন্টে, এদেরকে আসলে কোলাবরেটলি কাজ করা ইজ নট ইজি। এই জন্য গভর্নমেন্ট প্রজেক্ট বা অন্য প্রজেক্ট গুলো খুব স্ট্রাগল করে। যাই হোক, তো লেটস সি যে আমরা আসলে এই চিহ্ন দুটো তো নিশ্চয়ই আমাদের মনে আছে, তাই না? এটা কিসের চিহ্ন? অ্যাজাইল না? আর এটা প্রেডিক্টিভ। তো আমরা কোলাবোরেটিভ কালচারটা তৈরি না করতে পারলে টিম আসলে কাজ হবে না। হ্যাঁ? So, আমরা প্রেডিক্টিভ প্রজেক্টে কিভাবে টিম ফর্ম করি? প্রেডিক্টিভ প্রজেক্টে আসলে মেইনলি প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ, টিম স্ট্রাকচার তৈরি করে বা সিনিয়ররা টিম স্ট্রাকচার তৈরি করে, তারপর লোকজনকে রিক্রুট করা হবে বা ওখানে অ্যাসাইন করা হবে। এবং আমাদের একটা রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান থাকে যে কোন টাইপের রিসোর্স লাগবে। এই রিসোর্স প্ল্যান মানে হচ্ছে কিন্তু মানুষ, হিউম্যান রিসোর্স এবং বিভিন্ন ইকুইপমেন্ট বা ফ্যাসিলিটিস এগুলো। কিন্তু আমরা এখানে মেইনলি ফোকাস করতেছি মানুষ নিয়ে। সো নর্মালি প্রজেক্ট ম্যানেজার এই কাজগুলো করে, ঠিক আছে? সরকারি প্রজেক্টেও এটা প্রজেক্ট ম্যানেজার আমরা বলি না, প্রজেক্ট ডিরেক্টর বলা হয়। তিনি তার যে ডিপিপি পাস হয়, সেই ডিপিপি তে যেভাবে বলা আছে যে কোন কত জন কত লাগবে, হ্যাঁ, কোন পজিশনে কোন রোলে তাদের রেসপন্সিবিলিটি কি হবে এবং কি কি কম্পিটেন্সি থাকতে হবে এই রোলে কাজ করার জন্য, সব বলা থাকে ডিপিপি তে গভর্নমেন্ট। সেই অনুযায়ী পিডির দায়িত্ব হচ্ছে টিমটাকে ফর্ম করা। হুম? যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট বেশিরভাগই আসলে প্রেডিক্টিভ নেচার হয়। আর অ্যাজাইলে আমরা বলেছি, অ্যাজাইলে কিন্তু আমরা টিম যেটা তৈরি করি সেটা নিজেরাই সেলফ অর্গানাইজ হয়ে কাজ করে, ঠিক আছে না? আমরা দেখেছি যে প্রোডাক্ট ওনার থাকবে, টিম লিড থাকবে, আর হচ্ছে ফুল টিম থাকবে, এবং সবাই এক সেলফ অর্গানাইজ হয়ে কাজ করবে। অনেক ফ্লেক্সিবল, বা আমরা এটাকে বলি মানে অ্যাজাইল অপারেটিং সিস্টেম। হ্যাঁ, খুবই ফ্লেক্সিবল এনভায়রনমেন্টে আমরা কাজ করি, ডাইনামিক এবং ফ্লেক্সিবল। আচ্ছা, একটা ভিডিও শুরু হয়ে যাচ্ছে বোধহয়। এই ভিডিওটা আসলে পরে দেখালে ভালো হতো, কারণ যখন ওই টপিকটা আলোচনা হয় তারপর আমরা একটু দেখি যে আমরা যখন টিম ফর্ম করি, তখন টিম ফর্মেশন 5টা স্টেজ আছে, যেটাকে বলা হয় টাকম্যানস ল্যাডার। টাকম্যানস ল্যাডার, কারা কারা জানি এটা? এটা প্রায় অনেক জায়গায় পড়ানো হয়, এই জন্য অনেকে জানতে পারি আমরা টাকম্যানস ল্যাডার। যে কোনো টিম যখন আপনি তৈরি করবেন তখন টিমের 5টা, হ্যাঁ, স্টেজ থাকে টিমটা ফর্ম করার। সেই 5টা স্টেজকে প্রথম স্টেজটাকে বলা হয় ফর্মিং। ফর্মিং মানে যখন আসলে আমরা বিভিন্ন জনকে নিয়ে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজনকে নিয়ে আমরা টিমটা ফর্ম করলাম। ফর্ম করার পরে সেকেন্ড যে লেভেলটা টিমটা যায় সেই লেভেলটাকে বলা হয় স্টর্মিং। স্টর্মিং। ফর্মিং স্টেজে সবাই নতুন, সবাই সবাইকে নতুন ভাবে দেখছে, এবং নতুন একটা কাজে আমরা এসেছি, ফলে সবার মধ্যে একটা, হ্যাঁ, দেখা যায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলেও মানে জাস্ট সবাই উৎসুক থাকে কাজ করার জন্য বা এজ এ টিম কাজ করার জন্য। পরে যখন যার যার এজেন্টটা দেখা যায়, হ্যাঁ, পার্সোনাল বিহেভিয়ার প্রকাশ পায়, অ্যাটিটিউড প্রকাশ পায়, তখন স্টর্মিং শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। এরপরে টিমটা নর্মিং স্টেজে যায়। টিমটা এখন বুঝতে পারে যে আসলে কার, কে কিভাবে কাজ করতে পছন্দ করে, কার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করা উচিত, হ্যাঁ, বুঝতে পারে। নর্মিং স্টেজ যায় টিমটা। এরপরে যে স্টেজ, এটিকে আমরা বলি পারফর্মিং স্টেজ।
এরপরে আসলে টিমটার মধ্যে কোলাবোরেশন দেখা যায়, কোহেসিভনেস দেখা যায়, সবাই বুঝতে পারে যে আমরা কেন একত্রিত হয়েছি, এবং দে স্টার্ট পারফর্মিং। এটাকে আমরা বলি পারফর্মিং স্টেজ। হ্যাঁ, তো এই স্টেজে আসলে টিমের পারফরমেন্স সবচেয়ে বেশি হয়, টিমটা সবচেয়ে বেশি পারফর্ম করে। এটা কিন্তু শুধু প্রজেক্ট টিম না, যে কোনো টিম করলেই দেখবেন এরকম হবে, খেলার টিমও এরকম হবে, ক্রিকেট ফুটবলে এরকম হবে। ব্যাক করে হবে। এরপরে যখন টিমের কাজ শেষ হয়ে যায়, তখন টিমটা চলে যায় হচ্ছে অ্যাডজর্নিং বলি আমরা, অ্যাডজর্নিং। টিমটা এখন ভেঙে গেল, যার যার জায়গায় আবার চলে গেল। এটাকে অনেকে আবার বলে মর্নিং। শুরুতে যেমন সবাই আমরা হ্যাপি হই, আবার শেষে কিন্তু যেহেতু সবার মধ্যে একটা কানেকশন তৈরি হয়, সবাই কিন্তু, হ্যাঁ, সবার একটু মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, সব টিমে কিন্তু এইভাবে কাজ করে, দেখবেন। তো এইটাই যে মডেলটা দিয়েছে, তারই নাম হচ্ছে টাকম্যান। আর এটা আমরা একটু দেখি, ভিডিওটা দেখি এটা। তার আগে আমি এটা একটু ক্লিয়ার করে দিই, সাউন্ড আপনার সাথে মোস্ট প্রবলি শেয়ার করেছি আমি। Back in 1965, a psychologist named Bruce Tuckman observed that teams go through 5 stages: forming, storming, norming, performing, and adjourning. Tuckman didn't just have a knack for rhyming, although that does make his model easier to remember. Understanding and supporting the team through each phase can be vital to helping it become a high-functioning team. Initially, the team is introduced. Everyone is polite, pleasant, even eager. This is the forming stage, when most team members are excited to start something new and get to know the others. Then, of course, reality sets in. During the storming phase, the weight of the task at hand sinks in. The initial excitement and the need to be polite wear off. Soon enough, people start to notice and appreciate each other's strengths. This is the norming stage, when the group starts to settle into a groove. Everyone is contributing and working as a cohesive unit. Eventually, the new team's members are confident and familiar enough with the project and their team that they can operate without supervision. This is the performing stage, when everyone on the team is on the same page and driving full speed ahead toward the final goal. In 1977, Tuckman added a 5th state, adjourning. Sadly, not a perfect rhyme. This phase is sometimes known as mourning because the team members have grown close and feel a loss now that the experience is over. The point of having a team is to work together. Understanding how teams develop and supporting that development is key to helping your team mature into the high-performing team it should be. ঠিক আছে। তো পরীক্ষায় মনে রাখবেন, এখান থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু, হ্যাঁ, টাকম্যান ল্যাডার থেকে প্রশ্ন আসবে। কিরকম প্রশ্ন আসবে? আপনাকে কোনো একটা টিমের সিচুয়েশন দিয়ে বলবে যে টিমটা এখন কোন স্টেজে আছে। হুম। তো আপনি যে সিচুয়েশন পড়ে বুঝতে পারেন যে এটা আসলে, হ্যাঁ, স্টর্মিং স্টেজে আছে, তাহলে স্টর্মিং। কেউ কাকে বুঝতেছে না, ঝগড়া হচ্ছে, কনফ্লিক্ট বেশি হচ্ছে, তার মানে স্টর্মিং স্টেজে আছে। হুম। সেই জিনিসটা নিয়ে আমরা আবার আরেকটা লেসন পড়ে গিয়ে আবার করবো, টিম নিয়ে যখন আরো একটু ডিটেল আলোচনা করবো, তখন এটা আবার দেখবো। ওকে। আচ্ছা, অ্যাজাইলে কি করি আমরা? অ্যাজাইলে আমরা এগুলো জানি, এই জন্য আমরা কুইকলি যাবো যে সেলফ অর্গানাইজিং টিম কাজ করে, যেখানে ক্রস ফাংশনাল টিম একত্রিত হয়ে সেলফ অর্গানাইজ হয়, নিজেরা সাইন আপ করে, এবং যার যে দায়িত্ব সে নিজেরাই কাজ করে, এবং যে লিডার থাকেন উনি সার্ভেন্ট লিডারশিপের রোল প্লে করেন। ঠিক আছে, অ্যাজাইলের ক্ষেত্রে এই এই দুইটা জিনিস পিএমবক্স 7 8 থেকে নেওয়া হয়েছে। পিএমবক্স 7 8 আমরা কিন্তু আরেকটা পারফরমেন্স ডোমেইনে আসলাম, সেটার নাম হচ্ছে টিম। এটা কিন্তু আরেকটা পারফরমেন্স ডোমেইন আমরা পড়তেছি। দেখবেন সব ডোমেইন কিন্তু কভার হয়ে যাবে আজকে, অলরেডি বোধহয় 2টা কভার করলাম। একটা স্টেক হোল্ডার দেখলাম, আর একটা দেখবো হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রোচ। আর টিম কিন্তু এখন আমরা আলোচনা করতেছি টিম নিয়ে, এটা কিন্তু একটা পারফরমেন্স ডোমেইন। তো প্রজেক্ট টিম কিন্তু দুই ধরনের হতে পারে, সেন্ট্রালাইজড লিডারশিপ থাকতে পারে টিমের মধ্যে, আবার ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। সেন্ট্রালাইজ মানে ট্রেডিশনাল প্রজেক্ট যে কাজ করে না, প্রজেক্ট ম্যানেজারই মেইন থাকে, সে আসলে সব ডিসিশন মেক করে, হ্যাঁ, তার উপর বেস করে সব কাজ হয়। তো সেটা হচ্ছে সেন্ট্রালাইজ
লিডারশিপ, সেন্ট্রালাইজ মডেল। আর অ্যাজাইলে কিন্তু আসলে ডিস্ট্রিবিউটেড হয়। এই জন্য বেশিরভাগ অ্যাজাইল টিমে কিন্তু প্রজেক্ট ম্যানেজার রোলটা থাকে না। কারণ আমি আগে বোধহয় কোনো একটা ক্লাসে পড়েছিলাম, যেহেতু প্রজেক্ট ম্যানেজার রোলটা প্রোডাক্ট ওনার, টিম এবং স্ক্রাম মাস্টার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড টাইপ লিডারশিপ, যেখানে বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন জায়গায় দেওয়া হয় এবং তারা কোলাবোরেটলি কাজ করে। সো দুই ধরনের মডেলই আমরা প্রজেক্ট টিমে দেখতে পাই। অ্যাজাইল নর্মালি ডিস্ট্রিবিউটর ইউজ করে, আর প্রেডিক্টিভ নর্মালি সেন্ট্রালাইজড ইউজ করে। ঠিক আছে, আর যদি আমরা হাইব্রিড বলি, হাইব্রিড আসলে দুই ধরনটাই ইউজ করতে পারি। হ্যাঁ, সেন্ট্রালাইজ কোঅর্ডিনেশন করে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে, আর কাজগুলো করে, প্রজেক্টের কাজগুলো করে সেলফ অর্গানাইজ হয়ে টিম, স্কাম মাস্টার এবং টিম মিলে কাজ করে, আর প্রজেক্ট ম্যানেজার মেনলি ম্যানেজমেন্ট রোল গুলো প্লে করে। হাইব্রিড মডেল। প্রজেক্টের টিম কম্পোজিশন, যারা আমরা টিম বানাচ্ছি, টপিকটা কি পড়তেছি আমরা? টিম ফরমেশন। টিম নিয়ে আমরা কিভাবে কাজ করব, কিভাবে টিমটা তৈরি তৈরি করবো। তো দেখতে হবে যাতে আমাদের যে ধরনের স্কিল সেট লাগবে, যে ধরনের এমপ্লয়ি লাগবে টিমের মধ্যে, সেটা যেন আমাদের মধ্যে থাকে। হ্যাঁ, আর এই মনে রাখতে হবে যে অনেক সময় ফুল টাইম লোকজন থাকতে পারে আমাদের টিমে, আবার পার্ট টাইমও থাকতে পারে। হ্যাঁ, সেইভাবে আমাদেরকে আসলে রোল করে দিতে হবে এবং সবাইকে কাজ অ্যাসাইন করতে হবে ওইভাবে। এবং জেনারেলাইজ এবং স্পেশালিস্ট, এটা আমরা আগে কিন্তু পড়েছি, মনে আছে? জেনারেলাইজ এবং স্পেশালিস্ট, সেই ধরনের আমরা স্কিল এখন প্রজেক্ট টিমে বেশি যাচ্ছি। তাহলে কোনো কাজ আটকায় যাবে না। হ্যাঁ, যদি জেনারেলাইজ এন্ড স্পেশালিস্ট লোকজন থাকে আপনার টিমে। এবং আমরা প্রজেক্ট টিমে, যেমন আমরা অ্যাজাইলে পড়েছিলাম যে অ্যাজাইলের তিনটা রোল থাকে, মনে আছে না? কি কি? ওটা কোনার, তারপরে ডেভেলপমেন্ট টিম বা টিম, একটা হচ্ছে অ্যাজাইল কোচ কিংবা টিম লিড কিংবা হচ্ছে স্কাম মাস্টার, তাই না? হ্যাঁ, সব অ্যাজাইল টিমে এই তিনটা রোল থাকেই। কিন্তু পিএমআই আসলে প্রেডিক্টিভ প্রজেক্টের জন্য কোনো এভাবে রোল ডিফাইন করেনি। কারণ কি, এটা করা সম্ভব না আসলে। আপনার কনস্ট্রাকশন প্রজেক্টে এক ধরনের হবে, সফটওয়্যার প্রজেক্টে এক ধরনের রোল হবে, তাই না? সফটওয়্যার প্রজেক্টে কি হবে? প্রজেক্ট ম্যানেজার, সিস্টেম অ্যানালিস্ট, তারপর হচ্ছে আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার, ডেভেলপার, এরকম হবে রোলগুলো। আবার যদি কনস্ট্রাকশন প্রজেক্ট বলেন তাহলে সেটা কিন্তু ডিফারেন্ট হবে। তো পিএমএ ওই এই জন্য কোনো দিকে না গিয়ে বলেছে যে প্রজেক্ট টিমের মধ্যে আসলে এই ধরনের লোকজন থাকে। আমি একটা সার্কেল আঁকি, দেখেন। এটা যদি ফুল টিমটা হয়, তাহলে এই যে সবার উপরে থাকে পিএম, প্রজেক্ট ম্যানেজার, আর তাকে হেল্প করার জন্য থাকে হচ্ছে পিএমটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম। ঠিক আছে, আর বাকি সবাই হচ্ছে টিম, টিমের আদার্স। এর বাইরে স্পন্সর বা আপনি বিভিন্ন জন হেল্প নিতে পারেন, কিন্তু কোর টিম হচ্ছে এটা, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম। প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে বিভিন্ন টিম লিডাররা থাকে। ঠিক আছে, বিভিন্ন টিম লিডাররা, এখানে এইচআর থাকতে পারে, ফাইন্যান্স থাকতে পারে, লজিস্টিক থাকতে পারে, এই জায়গায়। আর বাকি সবাই যারা কাজ করছে তারা হচ্ছে বাকি অংশ। হ্যাঁ, এইভাবে টিমটা খুবই জেনারিক ভাবে পিএমএ আসলে বলছে। এদেরকে পিএমএ বলতেছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টাফ। প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টাফ হচ্ছে এটা, যেটা আমি পিএমটি বললাম। আর প্রজেক্ট ওয়ার্ক স্টাফ যেটা, সেটা হচ্ছে বাকি টিম। এর বাইরে আপনি যাদেরকে দিবেন তারা হয়তো আপনার সাপোর্টিং এক্সপার্ট বা অন্য ডিপার্টমেন্ট থেকে বিজনেস এক্সপার্ট, হ্যাঁ, বা আপনার পার্টনার্স, ভেন্ডর, সাপ্লাই, এরা হচ্ছে আপনার টিমের। তারাও কিন্তু টিম, তারা বাইরে। কোর টিম হচ্ছে এটা। যখন আমরা টিম তৈরি করব তখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রেলিভেন্ট সমস্ত স্কিল যাতে আমরা আইডেন্টিফাই করি এবং সেই অনুযায়ী সবাইকে যাতে আমরা অ্যাসাইন করি, নিয়ে আসি। আর একটা খুব শব্দ আমরা ইউজ করি অনেক সময়, কর্পোরেট ইউজ করি, স্পক। স্পক মানে হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর। তার মানে কি বলতে পারবেন? সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর মানে কি এখানে টিমের ক্ষেত্রে? টিমের ক্ষেত্রে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর মানে কি? রেজা ভাই, কারণ এটা কি এরকম যে টিমের যে রিসোর্স আছে তাদের কোনো রিডান্ডেন্সি নাই, আহ, এই ধরনের কিছু? দেখ, কোনো রিডান্ডেন্ট নেই। আমার একজনই আর্কিটেক্ট, আর্কিটেক্ট অসুস্থ 2 সপ্তাহ, পুরো কাজ আটকে গেছে। হ্যাঁ, এরকম যাতে না হয় আর কি। ঠিক আছে, এমন ভাবে টিম বানাবো যাতে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর না হয়। তাহলে তারপরে মূলত রিটার্নডেন্সি তৈরি করতে হবে। হ্যাঁ, রিটার্নটা রাখতে হবে, কিংবা ওই যে আপনার টি শেপ লোকজন থাকতে হবে, যাতে এমার্জেন্সিতে অন্যরা কাজ করে হেল্প করে নিতে পারে। ঠিক আছে না? এই জন্য দেখা যায় আমরা অনেক সময় আর্কিটেক্ট রাখি, মানে আমি কনস্ট্রাকশনের কথা বলতেছি, আবার জুনিয়র আর্কিটেক্ট রাখি।
হ্যাঁ, আমাদের যেমন ব্রিজ ইঞ্জিনিয়ার আছে, আবার জুনিয়র ব্রিজ ইঞ্জিনিয়ার আছে। তা আমার কি অন্তত যাতে যদি সিনিয়র কেউ ছুটিতে থাকে তাহলে জুনিয়র যাতে কিছু কাজ চালিয়ে নিতে পারে, বা আমরা টি শেপ লোক ইউজ করলে তাহলে কিন্তু আমরা এরকম হেল্প করতে পারবো আর কি। তো সেটা মাথায় রাখতে হবে যাতে আমাদের সিঙ্গেল পয়েন্টে ফেলিউর না হয়। ক্রস ফাংশনাল টিম তৈরি করতে হবে। ক্রস ফাংশনাল টিমের মেইন ডেফিনেশন কি? ক্রস ফাংশনাল টিম মানে কি? আগে আমরা পড়েছিলাম, অ্যাজালে পড়েছি। মেইন থিমটা কি ক্রস ফাংশনাল টিমের? একজন আরেকজনের কাজ করতে পারবে। মেইন থিমটা হচ্ছে আমরা যে দায়িত্ব নিয়েছি অ্যাজ এ টিম কাজ করা, সেই দায়িত্বের সেই কাজটা করার জন্য যে স্কিল সেট লাগবে, সেই স্কিল সব সেট অলরেডি টিমের মধ্যে অ্যাভেলেবল। সব স্কিল সেটের টিম মেম্বার অ্যাভেলেবল টিমের মধ্যে। অ্যাভেলেবল, রাইট। সেটা হচ্ছে ক্রস ফাংশনাল টিম। আর কোনো এক্সট্রা কাউকে লাগবে না, আমাদের আমাদের টিমই সাফিসিয়েন্ট। আর আমরা এটা অ্যাজ এর থেকে পড়েছি বলে এখানে আলোচনার দরকার নাই। টি শেপ বলতে কি বুঝি আমরা অলরেডি জানি, জেনারেলাইজ স্পেশালিস্ট বলা হয়। এরপরে দেখেন যে টি শেপ দেখেছেন, টি শেপ। হ্যাঁ, টি শেপ নিয়ে আমরা আগে কথা বলেছি, ব্রেথ এবং ডেপথ থাকতে হবে। এটা হচ্ছে ব্রেথ আর এটা হচ্ছে ডেপথ, আমরা আগে আলোচনা করেছি। তাহলে আসলে কাজ করতে সুবিধা হবে। তো সব টিমই এখন আসলে পছন্দ করে টি শেপ লোকজন, মাল্টি স্কিল লোকজন। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কি বিভিন্ন, সবাই কি হোয়াইট নাকি ডিফারেন্ট কালার আছে? বিভিন্ন রিলিজিয়ন আছে তাই না, ডিফারেন্ট রিলিজিয়ন, ডিফারেন্ট কালার, তারপর ডিফারেন্ট জেন্ডার আছে না, ডিফারেন্ট এজ। এটাকে আমরা বলতেছি ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাকে এনশিওর করতে হবে আপনার টিম। হ্যাঁ, একই টাইপের লোক দিয়ে সব কাজ করা যাবে না। আপনার যদি হ্যাঁ এই ধরনের মাল্টি ডাইমেনশনাল টিম থাকে তাহলে আসলে আরো বেটার কাজ করতে পারবে। সো ডিআই এনশিওর করতে হবে। আর আপনার তো এটা একটু আমরা একটু জেনে রাখি যে আসলে পিএমআই এর বিভিন্ন জায়গায় এক্সপার্ট জাজমেন্ট শব্দটা পাবেন, এক্সপার্ট জাজমেন্ট। তার মানে আপনি প্রজেক্টে কাজ করতে গিয়ে যদি কোনো কনসালটেন্ট, কোনো স্টেক হোল্ডার, অন্য ডিপার্টমেন্টের কেউ এক্সপিরিয়েন্স প্রফেশনাল, হ্যাঁ, বা পিএমও অফিস, কারো যদি আপনি হেল্প নিতে দরকার হয়, মনে করেন যে হেল্প নিবেন, সেটাকে বলে এক্সপার্ট জাজমেন্ট। সেটা যদি আপনার লাগে সেটা আপনি আগে থেকেই ফাইন্ড আউট করবেন যে কার কোন ডিপার্টমেন্টে কার হেল্প লাগবে, তাকে সেই সময় আপনি ইনভলভ করবেন। সেটাকে আমরা বলতেছি এক্সপার্ট জাজমেন্ট। আর একটা ছোট ছবি যদি আমরা আঁকি, আমি জানি না আপনাদের ক্লাসে আমি এটা আঁকা শিখি। একটা ছোট ছবি আঁকি আমি এখানে। কোথায় ছবি আঁকবো আমার মনে হচ্ছে, হয়ে যাবে, দেখি। জাস্ট একটু সময় নিচ্ছি। হ্যাঁ, সবাই দেখেন এখানে আমি একটা ছবি আঁকছি। সবাই একটু একটু আঁকবেন, নিজেরা একটু আঁকবেন, নিজেরা খাতায় একটু আঁকবেন। চারটা আঁকলাম, হ্যাঁ। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি, এটা টান। সূর্য। সূর্য। এটা কি? রেইন। ক্লাউড। রেইন। রেইন। তাহলে এই পুরো ছবিটাকে আমরা কি বলতে পারি? কোনো কিছু ভালো কিছু হলে প্লাস সূর্য উঠবে, আর খারাপ কিছু হলে বৃষ্টি নামবে। হ্যাঁ, আমরা কিন্তু একটা জিনিস পড়েছি, সবার পড়া আছে আমার মনে হয়, সেটা হচ্ছে সোয়াট অ্যানালাইসিস, শুনেছি না আমরা? হুম, জি সোয়াট জি। অ্যানালাইসিস। হ্যাঁ, হ্যাঁ। স্ট্রেংথ, উইকনেস, এটা কিন্তু অপরচুনিটি, সোয়াট থ্রেট। অ্যানালাইসিস। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, অপরচুনিটি, থ্রেট। 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 ঠিক আছে। সেটা যেমন আমরা বিজনেস কেস বা কোনো কিছু মানে কোনো একটা প্রজেক্ট প্ল্যান করার সময় কিন্তু আমরা সোয়াট অ্যানালাইসিস করি। সিমিলারলি আমরা যখন টিম নিয়ে কথা বলতেছি, আমরা টিমের জন্য কিন্তু ইউজ করতে হবে যে আমার টিমের উইকনেস কোথায় আছে, হ্যাঁ, স্ট্রেংথ কোথায় আছে। তাহলে না আপনি থ্রেট এবং অপরচুনিটি কাজে লাগাতে পারবেন, তাই না? তো এই জন্য আমরা দেখবো যে এখানে টিমের শর্ট অ্যানালিসিস করতে বলছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় স্কিল গ্যাপ আছে।
এখানে দেখবেন পরীক্ষা কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমরা এটা জানি যে এটা এই দুইটা কি, এই দুইটা কি হেল্পফুল, তাই না? এই যে হরিজন্টাল এই দুইটা কি হেল্পফুল, আর হরিজন্টাল এই দুইটা কি হার্মফুল। হার্মফুল। আর ভার্টিক্যালি যদি আমরা আসি, এই দুটো হচ্ছে ইন্টারনাল, ভার্টিক্যালি স্ট্রেংথ এন্ড উইকনেস এই দুইটা, আর এই দুইটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে? সো এই ছবিটা একটু আপনারা নিজেদের বিভিন্ন কাজে ইউজ করবেন, এই ছবি দিয়ে দিলে মানুষ সহজে বুঝতে পারে। একটু স্ক্রিনশট নিয়েন, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আবার ব্যাক করছি আমাদের এখানে SWOT অ্যানালিসিস। তাহলে আমার টিমের কেউ নিয়ে কিন্তু অ্যানালিসিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কাকে কোন ধরনের, এবং এই যে আমরা ট্রেনিং নিডস নিয়ে চিন্তা করবো সেগুলো কিন্তু এখান থেকে পাবো। এখানে আমরা যে টপিকটা এখন দেখতেছি টিম নর্মস, এটা আমরা বোধহয় ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমরা টিম চার্টার তৈরি করি, তাই না? গ্রাউন্ড রুলস, আমাদের ক্লাসও ছিল কিন্তু গ্রাউন্ড রুলস, মনে আছে? আমরা কিছু গ্রাউন্ড রুলস সেট করেছিলাম, গ্রাউন্ড রুলস, টিম নর্মস, এবং এর উপর থাকে হচ্ছে কোর ভ্যালুস। যখন আপনি একটা টিম ফর্ম করবেন তখন সবার আগে এগুলো সেট করা দরকার। আমাদের টিমের কোর ভ্যালুস কি হবে? মনে আছে স্ক্রামে 5টা ভ্যালুস ছিল, তাই না? দেখেছি আমরা আমরা বোধহয় কিছু ভ্যালুস নিয়ে আলোচনা করেছিলাম, রেসপেক্ট, কমিটমেন্ট, এগুলো ভ্যালুস। আপনার টিমের জন্য আপনি ফাইন্ড আউট করবেন যে কোর ভ্যালুস কি হবে আপনার টিমে। গ্রাউন্ড রুলস, হ্যাঁ, গ্রাউন্ড রুলস মানে হচ্ছে যে কয়টা অফিসে আসবেন, কয়টা অফিস থেকে যাবেন, মিটিং কত মিনিটের হবে, হ্যাঁ, কারা কারা মিটিং এ প্রেজেন্ট থাকবে, কখন লাঞ্চ হবে, কখন ডিনার হবে, এগুলো হচ্ছে গ্রাউন্ড রুলস। টিম নর্মস হচ্ছে অ্যাটিটিউড এবং বিহেভিয়ার কিরকম চাচ্ছেন আপনার টিমের কাছে, অ্যাটিটিউড এবং বিহেভিয়ার এক্সপেকটেশন, এগুলো হচ্ছে টিম নর্মস। এই তিনটা মিলে আমরা যে ডকুমেন্টে লিখি, সেই ডকুমেন্টের নাম হচ্ছে টিম চার্টার। ঠিক আছে? আগেও বলেছিলাম, সবাই একটু স্ক্রিনশট নিয়েন। টিম চার্টার হচ্ছে যে ডকুমেন্টের মধ্যে আমরা কোর ভ্যালুস, টিমের গ্রাউন্ড রুলস এবং টিম নর্মস লিখে রাখি, সেটাকে বলা হয় টিম চার্টার। অ্যাজাইল টিম এটাকে অনেক সময় বলে ওয়ার্কিং এগ্রিমেন্ট কিংবা সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট। এবং গ্রাউন্ড রুলসটা অ্যাজাইল টিম প্রেফার করে এমন জায়গায় রাখতে যেখানে সবসময় সবাই সবার চোখে পড়ে। হুম, তাহলে সবাই অ্যাওয়ার থাকবে যে আসলে আমি কোন গ্রাউন্ড রুলস ব্রেক করছি কিনা, আমার দ্বারা আমরা ভ্যালু গুলো আফল করতে পারছি কিনা। ঠিক আছে? তো এই টিম নর্মস এর এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন মিটিংস কখন করবেন, কমিউনিকেশন কিভাবে হবে, ইন্টারনাল এক্সটার্নাল, কনফ্লিক্ট যদি হয় কিভাবে এটা ম্যানেজ করবেন। শেয়ার্ড ভ্যালু যেটা আমি বললাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোর ভ্যালুস। ডিসিশন মেকিং এ যদি কোনো প্রবলেম হয় তাহলে কিভাবে আমি ডিসিশন মেক করবো, হ্যাঁ, এগুলো আমরা টিম নর্মস এর মধ্যে লিখে রাখি। আমরা যে শেয়ার্ড ভ্যালুস বা কোর ভ্যালুস বললাম, এখানে বলেছে যে আপনি চাইলে পিএমআর যে কোড অফ এথিক্স এর 4টা ভ্যালুস আছে, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, ফেয়ারনেস এবং অনেস্টি, সেগুলো আপনারা ইউজ করতে পারেন অ্যাজ ইয়োর টিমস কোর ভ্যালুস। সবার তো মনে আছে না, কোড অফ এথিক্স, এটা কিন্তু পরীক্ষার জন্য ম্যান্ডেটরি রিডিং। এটা 8 পেজের একটা ডকুমেন্ট, আপনাদেরকে দিয়েছি এটা ডকুমেন্টটা, পিএমআই কোড অফ এথিক্স। এটা একটু এখান থেকে ডাউনলোড করে নেবেন, pmi.org/ethics। এখানে গেলেই লেটেস্টটা পাবেন, 8 পেজের একটা মোস্ট প্রবলি ডকুমেন্ট। এটা পরীক্ষার জন্য পড়াটা ম্যান্ডেটরি কিন্তু। সবাই শুনতে পেরেছি তো, না? জি। এরপরে দেখেন এখানে ওই একই কথা দেখেন, বারবার বলছে যে আপনি আসলে টিম চার্টার মধ্যে গ্রাউন্ড রুলস গুলো থাকবে, এই সবকিছু আপনি গ্রাউন্ড রুলস তৈরি করবেন, হ্যাঁ। এখানে এক্সাম্পল দিয়েছে, দেখেন এই যে এখানে কিছু, এই যে এখানে এটা হচ্ছে এক্সাম্পল, দেখেন আপনি জানেন দেখা যাচ্ছে কিনা। ওয়ার্কিং আওয়ার্স 8টা থেকে 5টা। তারপরে অন সাইট ওয়ার্কিং আওয়ার্স আর পোস্টেড অন সাইট এন্ড চেঞ্জ ডেইলি, যারা মানে সাইটে কাজ করবে। পিপ লাইট, এটা যেমন বিহেভিয়ার এক্সপেকটেশন। রেসপেক্টস এভরিওয়ান অপিনিয়ন, এটা হচ্ছে আপনার নর্মস আর কি, হ্যাঁ। এখানে গ্রাউন্ড রুলস এবং নর্মস একসাথে লিখেছে, আপনি চাইলে আলাদা করে লিখতে পারেন। তো এগুলো জাস্ট এক্সাম্পল, এটা আপনার টিমের জন্য আপনি বানাবেন এবং এটা সবার টিম চার্টারে লেখা।
তো টিমের মধ্যে কমিউনিকেশনটা ঠিক রাখতে হবে, তাই না? টিমের মধ্যে কোহেসিভনেস বাড়ানোর জন্য মেইন হচ্ছে কমিউনিকেশন। সেটা ভার্বাল হতে পারে, রিটেন হতে পারে, বিহেভিয়ারাল হতে পারে, হ্যাঁ, ফিজিক্যাল কমিউনিকেশন, যেমন নোটিশ বোর্ড ইউজ করা, এটা একটা ফিজিক্যাল কমিউনিকেশন। ভার্চুয়াল কমিউনিকেশন হতে পারে। এই যে কমিউনিকেশন যেগুলো কি আপনি ইউজ করবেন এবং কিভাবে কমিউনিকেট করবেন, সেগুলো কিন্তু টিম চার্টারে লেখা থাকে অ্যাজ গ্রাউন্ড রুলস। ঠিক আছে? আপনি আর একটা হচ্ছে যে এই গ্রাউন্ড রুলসটা কিন্তু, টিম চার্টারটা কিন্তু রেট্রোস্পেক্টিভের মাধ্যমে আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করি। কোনো কিছু মিসিং হয়েছে কিনা, ওটা আরো বেটার করা যায় কিনা, এগুলো কিন্তু আমরা আপডেট করবো রেট্রোস্পেক্টিভের থ্রুতে। এবার নতুন একটা টপিক আমরা পড়তেছি, টিমের মধ্যে আছি। আমরা জানি যে আমরা এখন যেহেতু কাজ করতেছি এমন একটা জায়গায়, সময় যখন আসলে আমরা টেকনোলজি ইউজ করে অনেক কিছু করতে পারি, তাই না? সো আমাদের প্রজেক্ট টিমে কিন্তু অনেকেই অনেক জায়গায় ভার্চুয়াল টিম থাকে, যারা হয়তো মেইন অফিস হচ্ছে ঢাকায়, কিন্তু কাজ করছে কেউ সিঙ্গাপুর থেকে, হ্যাঁ, কেউ করছে খুলনা থেকে, কেউ করছে কক্সবাজার থেকে। ঠিক আছে? আমাদের ক্লাসটা কিন্তু ভার্চুয়াল ক্লাস, যেখানে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট হয়ে ক্লাস করছি। তো ভার্চুয়াল টিমের, প্রজেক্ট টিমের মনে রাখতে হবে যে আপনার টিমের কেউ কেউ হয়তো ভার্চুয়ালি আপনার সাথে কাজ করবে। হ্যাঁ। তো ভার্চুয়াল হলে কি কি বেনিফিট আছে? অনেকগুলো অপরচুনিটি আছে। যেমন বেটার স্কিল আমরা লো কস্টে পাই। এই যে আমাদের বাংলাদেশ কিন্তু আউটসোর্সিং এর কাজে মোস্ট প্রবাবলি 3 নম্বর বা 4 নম্বরে আছে। ওই যে প্রোগ্রামাররা যে আউটসোর্সিং এর কাজ করে সফটওয়্যারে। হ্যাঁ। কেন এত বেশি কাজ আমাদের এখানে? কারণ হচ্ছে লোয়ার কস্ট। এত লো কস্ট আর কোথাও কাজ পাবে না। যদিও আমার মনে হয় ভিয়েতনাম বোধহয় সবচেয়ে কম টাকায় কাজ করে, ভিয়েতনাম সফটওয়্যারের ক্ষেত্রে। তার বোধহয় সেকেন্ড পজিশনে আছে, ফার্স্ট বা সেকেন্ড পজিশনে, ফিলিপাইন, ভিয়েতনাম এগুলো। অ্যাভয়েড রিলোকেশন এক্সপেন্স, তাই না? এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স, বাসা থেকে কাজ করুন, ফলে ফ্যামিলিকে সময় দিতে পারছেন। যেমন আমরা জানি ওয়ার্কিং মাদার অনেকে কিন্তু বাসা থেকে কাজ করে। হ্যাঁ, বাসা থেকে হয়তো 4-5 ঘন্টার কাজ করতেছে, আবার বাচ্চাদেরও সে সময় দিতে পারছে। আবার আমরা যখন ভার্চুয়াল টিমের, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভার্চুয়াল টিমে কিন্তু আমরা সিনক্রোনাস কমিউনিকেশন বলি না, হ্যাঁ, সিনক্রোনাস। এটা হার্ভার্ড, যে আমাদের কোভিড যাওয়ার পরে হার্ভার্ডের একটা আর্টিকেল আসছিল, এসবিআর এর হার্ভার্ড বিজনেস রিভিউ। ওখানে বসছিল বলছিল যে ভার্চুয়াল টিম বা যারা আসলে হাইব্রিড মোডে কাজ করবে, কিছু সময় হ্যাঁ, হয়তো সপ্তাহে 2 দিন অফিসে যাবে আর 3 দিন বাসায় কাজ করবে, তো তাদের মধ্যে আসলে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন হতে হবে। তাহলে বেটার হবে, নাহলে কিন্তু ওয়ার্ক লাইফের ব্যালেন্স আরো খারাপ হয়ে যাবে। অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন মানে হচ্ছে যে আপনার আসলে বলা থাকবে যে তোমার কাছে যদি আমি ইমেল দেই তাহলে 30 মিনিটস এর মধ্যে রিপ্লাই দিলেই হবে, বা ফোন দিলে 5 মিনিটস এর মধ্যে ইউ হ্যাভ টু ব্যাক, এরকম না। সিনক্রোনাস মানে হচ্ছে ফোন দেওয়ার সাথে সাথে ইউ হ্যাভ টু পিক। হ্যাঁ, সেগুলোকে আমরা বলতেছি অ্যাসিনক্রোনাস মোডে কাজ করতে হবে। তাহলে ওয়ার্ক লাইফে ব্যালেন্স হবে যারা বাসা থেকে কাজ করছে, আদারওয়াইজ কিন্তু ওয়ার্ক লাইফে ব্যালেন্স হবে না। সো ভার্চুয়াল টিমে কমিউনিকেশন টেকনোলজি খুব ইম্পর্টেন্ট। আর আমরা অ্যাজ এ টিমে কি প্রেফার করেছি? কোলোকেটেড টিম। কোলোকেটেড টিম হলে আমাদের যেটা বেনিফিট হয়, ইজি হয়, বেটার বন্ডিং হয়, এবং আমরা ফিজিক্যাল টুল গুলো তখন কোলাবরেটিভ ইউজ করতে পারি। ভার্চুয়াল টিমের কিন্তু যেমন বেনিফিট আছে, চ্যালেঞ্জও আছে, তাই না? ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ট্র্যাকিং করা মুশকিল। তারপরে ল্যাঙ্গুয়েজের ডাইভার্সিটির কারণে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে। হ্যাঁ, টেকনোলজিক্যাল স্কিল সবার সেম না থাকতে পারে, এটা একটা খুব প্রবলেম। এটা কিন্তু আমরা খুব ফেস করি সবার। যেমন আমার অফিসে সবার টেকনোলজি কম্পিটেন্সি কিন্তু সেম না। আমাদের সবার গুগল ক্যালেন্ডারে মিটিং এর ইয়ে দেওয়া আছে, মোবাইলে প্রম্পটও করে, তারপর টের পায় না যে আধা ঘন্টা করে মিটিং আছে। হ্যাঁ, কারণ টেকনিক্যাল যে কম্পিটেন্সির দুর্বলতার কারণে। সবচেয়ে বড় যেটা প্রবলেম, সলো সলো ওয়ার্কিং প্রফিটস বন্ডিং। হ্যাঁ, যেহেতু আমরা একা একা কাজ করছি, ফলে কিন্তু টিম বন্ডিংটা ওরকম তৈরি হয়। তো সেই জন্য কিছু সাজেশন দেওয়া হয়েছে যে ভার্চুয়াল টিমে কাজ করার সময় আগে থেকে একটু চেক ইন করে সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলা, গল্প করা। খালি মিটিং এর জন্য মিটিং করলাম এরকম না, ব্যক্তিগত খোঁজ খবর নেওয়া, যেটা আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্টে করি, তাই না? অফিসে গিয়ে আমরা সবসময় কাজের কথাই বলি, নাকি আমার পাশের কলিগের সাথে আমরা খোঁজ খবর নিই আজকে দিনটা কেমন যাচ্ছে, তাই না? আজকে সাগরে কি নাস্তা করে আসলাম, এই গল্পটা ভার্চুয়াল টিমের ক্ষেত্রেও করতে হবে। কন্টাক্ট পজিটিভ নেটওয়ার্কিং বিল্ডিং অ্যাক্টিভিটিস। আমরা অনেক সময় ভার্চুয়াল কিন্তু অনেক গেম খেলা যায়, কোলাবোরেশন করা যায়,
এগুলো করে করে মাঝে মাঝে টিমকে আসলে বুস্ট আপ করতে হবে। তো ভার্চুয়াল টিমে কমিউনিকেশনের জন্য কোন টেকনোলজিটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আসলে আপনার থেকে ফাইন্ড আউট করে ওটাকে সিলেক্ট, ঠিক আছে না? যেন আমরা আমাদের জুম ইউজ করতেছি, অনেকে টিমস ইউজ করে। তো এটা হচ্ছে টিমের আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে আপনি ইউজ করবেন এরকম। তারপর ক্যালেন্ডার আমরা বললাম, ক্যালেন্ডার আমরা ইউজ করি না? সবাই গুগল ক্যালেন্ডার বা আউটলুক ক্যালেন্ডার ইউজ করি, যেখানে সবকিছু আমাদের শিডিউল থাকে। তারপর ডকুমেন্ট গুলো স্টোরেজ করে রাখবেন ভার্চুয়ালি, যাতে যে যার যে ডকুমেন্ট লাগবে সেটা যাতে ইউজ করতে পারে, নলেজ রিপোজিটরি ইউজ করতে পারে এগুলো। লাস্টে বোধহয় আমরা চলে আসছি একদম, সেটা হচ্ছে যে অ্যাড্রেস ভার্চুয়াল টিম মেম্বার্স নিডস। ভার্চুয়াল টিমে যে চ্যালেঞ্জ গুলো আছে এবং বিভিন্ন ধরনের আলাদা ধরনের নিড আছে, সেটা আমাদের মিট করতে হবে। এক নম্বর বলছে যে আমাদের আসলে কোলাবোরেশনটাকে প্রায়োরিটাইজ করতে হবে এবং বেসিক যে নিড গুলো ভার্চুয়াল টিমের জন্য সেগুলো ফুলফিল করতে হবে। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, যেমন এই যে আমরা ওয়ার্কিং এগ্রিমেন্ট বললাম বা টিম চার্টার তৈরি করলাম, ভার্চুয়াল টিমে মনে রাখতে হবে এই ওয়ার্কিং এগ্রিমেন্ট বা টিম চার্টারটা তৈরি করা এবং সেটাকে সবাই মিলে মেনে চলার সবচেয়ে ইম্পর্টেন্ট, রাদার দ্যান ইউজিং অনলি টেকনোলজি। পরীক্ষা আপনাদের একটা প্রশ্ন আসবে এটার উপরে, যে আমরা ভার্চুয়াল টিমকে রান করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি কোনটা, সেইটা কি মেইন ফোকাস থাকবে নাকি আসলে ওয়ার্কিং এগ্রিমেন্ট বা গ্রাউন্ড রুলসটা আমরা সবার আগে সেট করবো? আপনাদের কি মনে হয়, গ্রাউন্ড রুলসটা সবার আগে সেট করা দরকার নাকি বেস্ট টেকনোলজি ইউজ করলেই সব সমাধান হয়ে যাবে? গ্রাউন্ড রুল দরকার। গ্রাউন্ড রুলটা গ্রাউন্ড রুলসে বলা আছে যে সবার 9টার সময় মিটিং হবে ভার্চুয়ালি 15 মিনিটে। এখন একজন ঘুমায় আছে, ঠিক আছে, সে ঘুমায় আছে, আমেরিকায় থাকে, আর আমি ঢাকা থেকে এখন তাকে যাচ্ছি 9টার সময় মিটিং। তাহলে কি কোনো উপায় আছে তাকে জাগানো? কোনো টেকনোলজি নাই কিন্তু, বা ওটা হবে না কিন্তু, সে যদি অফ করে রাখে বা কিছু করে রাখে। ফলে আপনাকে কিন্তু অবশ্যই গ্রাউন্ড রুলসটা যেটা আমরা লিখলাম সবাই মিলে, সবাই যদি এটাকে ফলো আপ না করি তাহলে কিন্তু ভার্চুয়াল টিম কাজ করবে। এই জন্য প্রায়োরিটাইজ করতে হবে ওয়ার্কিং এগ্রিমেন্ট, কোর ভ্যালুস, কোহেশন, কোলাবোরেটিভ ভাবে যাতে কাজ করতে পারি আমরা, সেটা ফোকাস করে আমাদেরকে কাজ করতে হবে। মেইনলি টেকনোলজি পরে আসবে।